গ্রিন বিজ টিভি, টেকসই উন্নয়নে সবার পাশে সব সময়। দর্শক মণ্ডলী, আমরা আমাদের নিয়মিত আয়োজন ডিসকাশন অন কোভিড-19 ইকোনমিক রেস্কিউ প্ল্যান মাস্ট বি গ্রিন, এই শীর্ষক ধারাবাহিক আলোচনা পর্বের আজকের পর্বে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্ত সচিব, সাবেক অতিরিক্ত সচিব এবং সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি সেডার সম্মানিত সাবেক সদস্য, এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট সেক্টর এক্সপার্ট মিস্টার সিদ্দিক জুবায়ের। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার উত্তম কুমার শাহ, রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রোগ্রাম হেড, এনার্জি অ্যান্ড আরবান সার্ভিসেস। তো আজকে স্যার আমরা মূলত আপনার কাছে জানতে চাইবো যেহেতু আপনি বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব থাকাকালীন আমরা জানি যে আপনি অনেক ডিপার্টমেন্টের সাথে ইনভলভ ছিলেন। লাস্ট আপনি দীর্ঘদিন জ্বালানি মন্ত্রণালয়ের সাথে ছিলেন, সেডার একটা অতিরিক্ত দায়িত্ব হিসেবে আপনি সেডাদের সদস্য হিসেবে এনার্জি এবং এনভায়রনমেন্ট স্পেশালিস্ট হিসেবে কাজ করেছেন। তো আপনি স্যার অনেক পলিসি মেকিং এর সাথে ইনভলভ ছিলেন। তো আমরা আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে গভর্নমেন্ট ইমার্জেন্সি যে স্টেপগুলো, সেগুলো আমরা ডেফিনেটলি মনে করি যে অনেক প্রশংসনীয় এবং আমাদের এই বর্তমান সরকারের প্রশংসনীয় উদ্যোগের কারণে এখন অনেকটাই আমরা দেখছি যে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম্পারেটিভলি বাংলাদেশের সিচুয়েশনটা অনেক ক্ষেত্রে ভালো। তো স্বাভাবিকভাবেই এই অবস্থার একটা সিচুয়েশন যখন চেঞ্জ হবে তখন ইকোনমিক গ্রোথ বা ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্টকে হয়তো প্ল্যান নিতে হবে বাধ্য হয়ে এটাকে ডেভেলপের ক্ষেত্রে। তো সেই জায়গাটাতে স্যার আমরা মানে গভর্নমেন্ট লেভেলে কি পলিসি নিলে, যেটা আমরা বলতে যাচ্ছি যে এই এনভায়রনমেন্ট এখন বর্তমানে যে অবস্থা আছে সেটা থেকে যাতে খুব বেশি ডিস্ট্রয় না করে মানে রেস্কিউ প্ল্যানটা কতটুকু গ্রিন বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা যায়, এ ব্যাপারে আপনার মতামতটা আমরা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ লুৎফর রহমান সাহেব। আমরা যদি একটু পর্যবেক্ষণ করি যে শুরু থেকে, যে যখন করোনা শুরু হয় চায়নাতে এবং তার পরবর্তী সময়ে সারা বিশ্বে এটা ছড়িয়ে পড়া পর্যন্ত, যে কোনো দেশের জন্যই যখন এটা সেই দেশে প্রথম প্রবেশ করে তার প্রায়োরিটি থাকে হচ্ছে কিভাবে আমরা এই যে করোনার যে সিচুয়েশন সেটাকে ট্যাকেল করব। যে কারণে স্বাভাবিকভাবেই প্রতিটা দেশই, দুই একটা দেশ ছাড়া প্রায় সবাই যে লকডাউনে গিয়েছে, কারণ এটাকেই মনে করা হয়েছে যে সর্বোত্তম পন্থা, যে যাতে করোনাটাকে লিমিট করে রাখা যায়, এটা যাতে ওয়াইড স্প্রেড না হয়। কিন্তু পরবর্তীতে যখন সময় যাচ্ছে স্বাভাবিকভাবেই সবাই উপলব্ধি করছে যে এটা দীর্ঘ সময় এভাবে লকডাউন করে রাখলে যে ইকোনমিক সিচুয়েশন যা দাঁড়াবে বিভিন্ন দেশগুলিতে এবং সারা বিশ্বে সার্বিকভাবে, সেটাকে মোকাবেলা করা দুরূহ হয়ে দাঁড়াবে। এবং এখন যেটা মনে করা হচ্ছে যে আইএমএফ এবং ইউএন এর যে সাম্প্রতিক যে রিপোর্ট, সেখানে বলা হচ্ছে যে এই প্যান্ডেমিকের কারণে প্রায় $5 ট্রিলিয়ন ইনকাম লস হচ্ছে। তো এটা যদি দীর্ঘদিন যাবত অব্যাহত থাকে তাহলে একটা লং টার্ম ইকোনমিক রেসিশন ওয়ার্ল্ড ওয়াইড এসে দাঁড়াবে। এবং এই লং টার্ম বলতে কেউ বলছে যে এটা 3 বছর মেয়াদি হতে পারে, কেউ বলছে যে এটা 5 বছর মেয়াদি হতে পারে। এখন বাংলাদেশ, আমরা যেই পর্যায়ে আছি, বাংলাদেশ যেই জায়গায় দাঁড়িয়ে আছে, সেই জায়গায় যদি আপনি দেখেন যে আমাদের যেই অর্থনৈতিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা ক্ষেত্র জুড়ে আছে হচ্ছে যে আমাদের এক্সপোর্ট আর্নিংস, আরেকটা হচ্ছে আমাদের যে এক্সপেট্রিয়েট যারা আছে বাইরে, তাদের কাছ থেকে যে আমরা রেমিটেন্স যেটা আসে সেইটা। তো এছাড়া অন্যান্য সেক্টরগুলিও আছে স্বাভাবিকভাবেই, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিজ আছে, এগ্রিকালচার আছে, সেইগুলি সবই আছে। এটা হচ্ছে একটা চিত্র। আরেকটা চিত্র হচ্ছে যে মনে করা হচ্ছে যে এই প্যান্ডেমিকের কারণে আমাদের যেই খাদ্য সামগ্রীর যে উৎপাদন, সেই উৎপাদনে একটা ব্যাপক নেগেটিভ প্রোডাক্টিভিটি তৈরি হচ্ছে এবং সেই কারণে আগামী 2-3 বছর যাবৎ সারা বিশ্বব্যাপী একটা দুর্ভিক্ষের অবস্থাও বিরাজ করার একটা আশঙ্কা দেখা দিয়েছে।
তবে বাংলাদেশ সার্বিকভাবে এই দুইটা ক্ষেত্রেই আমি বলবো যে মডারেট লেভেলে আছে। এখনো এই দুইটার ক্ষেত্রেই বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক যে পরিকাঠামো সেটার যদি পর্যালোচনা করি, তাহলে আমরা যে ফুড সিকিউরিটির দিক থেকে ইমিডিয়েট আমাদের যে খুব বড় ধরনের কোনো হুমকি আমাদের সামনে আছে তা মনে হচ্ছে না, যেহেতু এখন ধান কাটার সিজন এবং সারা দেশব্যাপী ধান কাটা শুরু হয়ে গেছে এবং এইবারের উৎপাদনও বেশ ভালো হয়েছে আশা করা যায়। সুতরাং খাদ্য ঘাটতির দিক থেকে হয়তো আমাদেরকে অত ইমিডিয়েটলি কোনো একটা সমস্যায় পড়তে হবে না, কিন্তু যেই সমস্ত খাদ্য সামগ্রীতে আমাদের ডেফিসিট আছে, আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, সেই সমস্তগুলির ক্ষেত্রে আমাদের হয়তোবা সমস্যায় পড়তে হতে পারে। কারণ যদি ইকুয়ালি অন্যান্য দেশ, যে সমস্ত দেশ থেকে আমরা ইম্পোর্ট করি, তাদের ওখানে যদি উৎপাদন কম হয়ে থাকে, তাহলে কিন্তু এটার একটা ক্রাইসিস আমরা সম্প্রতি এই কালেই দেখেছি যে পেঁয়াজের ক্ষেত্রে হয়েছে। এই সিচুয়েশনগুলিকে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে পরে পোস্ট প্যান্ডেমিক গভর্নমেন্টের জন্য কোন কোন ক্ষেত্র সবচাইতে প্রায়োরিটি পাবে, আমি মনে করি যে সারা ওয়ার্ল্ড ওয়াইডই একটা হচ্ছে যে হেলথ সেক্টর। কারণ এই প্যান্ডেমিক আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা হেলথ সেক্টরটাকে শুধু বাংলাদেশে না, এটা সারা বিশ্বব্যাপী যে কতটা নেগলেক্ট করেছি, দীর্ঘদিন যাবৎ কতটা নেগলেক্ট করে এসেছি। এখন যখন একটা ক্রাইসিস শুরু হয়েছে তখন বোঝা যাচ্ছে যে আমাদের এই যেই স্বাস্থ্য সেবা কাঠামো সেটা খুবই ইনসাফিসিয়েন্ট। সুতরাং স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে এটার উপরে একটা খুব বড় ধরনের প্রায়োরিটি আসবে। 2 নম্বর আরেকটা আসবে, সেটা হচ্ছে সোশ্যাল সেফটি নেট। কারণ যেই সমস্ত লোক এই দীর্ঘ সময়ের লকডাউনের কারণে তাদের জীবন জীবিকা বন্ধ হয়ে গেছে, তাদেরকে আবার নতুনভাবে ফিরিয়ে আনা পর্যন্ত, তাদের মূল কর্মধারায় ফিরিয়ে আনা পর্যন্ত তাদেরকে একটা সাপোর্ট দিতে হবে। সুতরাং এই সাপোর্টটা থাকবে। এবং থার্ড হচ্ছে সার্বিকভাবে আমাদের অর্থনৈতিক যে কাঠামো সেটাকে সুসংহত করার একটা প্রশ্ন আসবে। এই অর্থনৈতিক কাঠামো সুসংহত করার ক্ষেত্রে তখন প্রশ্ন এসছে, যেটা আপনি এখন বলেছেন, যে আমরা কিভাবে এই গ্রোথটাকে মোর গ্রিন করতে পারি। এখন কেন আমি গ্রিন করতে চাই, এটা হলো মূল প্রশ্ন। আমরা যদি দেখি যে আমরা যদি ওই বিতর্কে না যাই যে এই কোভিড-19 যে জীবাণু সেটা কি ল্যাবরেটরিতে তৈরি হয়েছে না এটা নেচার থেকে তৈরি হয়েছে, আমরা যদি সেইখানে নাও যাই, তারপরেও আমরা বলবো যে এটা সৃষ্টি হয়েছে এবং মোস্ট প্রবাবলি এটা সর্বস্বীকৃত এখন বলা যায় যে এটা ন্যাচারাল। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন নেচার থেকে এটা আসলো। এর আগেই কিন্তু যখন করোনা ভাইরাস এসছে তার বেশ 2-3 বছর আগে থেকেই বলা হচ্ছিল যে আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এর ফলে সারা দুনিয়াতে নতুন নতুন ভাইরাস তৈরি হচ্ছে, নতুন নতুন ইনসেক্ট আসছে, যেগুলি আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে প্রতিকূল পরিবেশ সৃষ্টি করতে পারে। আর এই আশঙ্কা পরিবেশ বিজ্ঞানীরা অনেক আগে থেকেই করেছেন। আমার মনে হয় যে আমাদের আজকের আলোচনা মোর পার্টিনেন্ট হচ্ছে সেই জায়গায় যে আমরা যাতে এই ক্ষেত্রে ভাইরাস তৈরির মতো ক্ষেত্র যাতে সৃষ্টি না হয় সেইখানে আসি। এখন গ্লোবাল ওয়ার্মিং এ যদি আসি, তাহলে আমাদের গ্লোবাল ওয়ার্মিংটা কমিয়ে নিয়ে আসতে হবে। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য মূল দায়ী হচ্ছে আমাদের ফসিল ফুয়েল, এবং সেটা হচ্ছে যে আমাদের ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য হার্মফুল ইমিশন যা হয়, তার ইলেকট্রিসিটি জেনারেশন যেটা হয় ফসিল ফুয়েল থেকে, সেখান থেকেই আসে হচ্ছে 25% অফ দ্য হার্মফুল ইমিশন আসে হচ্ছে fossil fuel burning to the electricity sector, followed by manufacturing sector. ম্যানুফ্যাকচারিং সেক্টরে যদি যাই আমরা, তাহলে আমরা দেখি যে 21% এই হার্মফুল এমিশন আসে ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে, and then হচ্ছে ট্রান্সপোর্ট সেক্টর, যেখানে আসে হলো 14%, এবং মোস্ট অফ দোজ সেক্টরস আর রান বাই দ্য ফসিল ফুয়েল নাও। সুতরাং এই যে অবস্থাটা থেকে আমাদের যদি বেরিয়ে আসতে হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে টোটাল ইকোনমিক্স যে এই ফসিল ফুয়েল গ্যামেট যেটা আছে সেইটাকে আমাদেরকে বুঝতে হবে। দেখেন, ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি প্রতি বছর অলমোস্ট প্রায় $5 বিলিয়ন
সাবসিডি পায় ম্যানুফ্যাকচারার মানে প্রডিউসার। আচ্ছা, ইট ইজ অলমোস্ট এখন বলা হচ্ছে যে ফসিল ফুয়েল সেক্টর হয়তো বা $20 বিলিয়ন, এই যে যত ধরনের ইনসেন্টিভ ঘোষণা করা হচ্ছে, ফিনান্সিয়াল প্যাকেজ ঘোষণা করা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশে দেশে, তাতে মনে করা হচ্ছে যে $20 বিলিয়ন উইল be received by the fossil fuel sector. But what about the renewable energy sector? আমরা যদি দেখি গত 2019-এ যত ইলেকট্রিসিটি জেনারেশন প্ল্যান্ট এসেছে তার অলমোস্ট 70% এসেছে ফ্রম রিনিউয়েবল এনার্জি সেক্টর থেকে। সুতরাং এখন রিনিউয়েবল এনার্জি সেক্টরই হচ্ছে মেজর প্লেয়ার হতে যাচ্ছে এবং সেটাকেই সাপোর্ট করা উচিত। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে দেশে দেশে, আমাদের দেশে অবশ্যই এবং সারা বিশ্বব্যাপী সবাইকেই এটা চিন্তা করতে হবে যে এটা, এই প্যান্ডেমিক্স, এই করোনা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে টু লুক ইনটু এ লং টার্ম সলিউশন, নট দ্য শর্ট টার্ম সলিউশন। যে আমি ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি আজকে বন্ধ করে দিলাম কি কালকে আবার চালু করে দিলাম, দিস ইজ এ ভেরি শর্ট টার্ম থিঙ্কিং। আমাদেরকে চিন্তা করতে হবে লং টার্ম সাস্টেনেবল সলিউশন, যেই সলিউশনে গেলে পরে আমাদের ইন্ডাস্ট্রি আর কোনোদিন বন্ধ করতে হবে না, আমাদের সারা বিশ্বব্যাপী আর কোনোদিন লকডাউনে যেতে হবে না, আমাদের সার্ভিস সেক্টর আজকে যদি দেখেন যে সিভিল এভিয়েশন সেক্টর টোটালি বসে গেছে, হোটেল সেক্টর, ট্যুরিজম সেক্টর টোটালি বসে গেছে, এরা কবে আবার দাঁড়াতে পারবে জানি না। মনে করা হচ্ছে যে এভিয়েশন সেক্টর খুব সহসা দাঁড়াতে পারবে, কারণ পারবে না খুব সম্ভবত, কারণ হচ্ছে যেহেতু ইকোনমিক রেসিশনের কারণে অনেকেরই এবিলিটি কমে যাবে, সুতরাং তখন শুধু বিজনেস ট্যুরগুলি হবে, কিন্তু অন্য যে সমস্ত ট্যুরিজম পারপাসে যে সমস্ত ট্যুর হতো সেগুলি হয়তো অনেকটা কমে আসবে। দুই নাম্বার হচ্ছে প্যান্ডেমিক্স আরেকটা আমাদেরকে শিখিয়েছে, সেটা হচ্ছে যে এখন যেটা আপনি এই মুহূর্তে করছেন সেটা হচ্ছে অনলাইন মিটিং, অনলাইন বিজনেস ডিলিংস, সেইগুলি আমাদেরকে শিখিয়েছে। হয়তো 100% এটা হবে না, কিন্তু অনেকটাই আমরা এই টেকনোলজির উপরে ভিত্তি করে আমাদের অনেক বিজনেস অ্যাক্টিভিটিস গুলি হয়তো ভবিষ্যতে চালানোর কথা চিন্তা করব। সুতরাং আমাদেরকে এই জন্য আমি মনে করি যে আমাদেরকে চিন্তা করতে হবে লং টার্ম সলিউশন, এবং লং টার্ম সলিউশন যদি হয়, আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আর যাতে কখনো আমাদেরকে এই ধরনের প্যান্ডেমিক্স এর মধ্যে যাতে না হয়, এই ধরনের স্ট্রং ভাইরাস যাতে নেচার থেকে আর না আসে, তার জন্য নেচারকে টেক কেয়ার করতে হবে। একই সাথে আমাদেরকে ইকোনমিক ডেভেলপমেন্টটাও চালিয়ে যেতে হবে, এবং তার সলিউশন হচ্ছে সাস্টেনেবল এনার্জি গ্রোথ। এবং সেই সাস্টেনেবল এনার্জি গ্রোথে যদি আমরা যাই, রিনিউয়েবল এনার্জি এবং এনার্জি পলিসি, তাহলে আমার মনে হয় আমরা এটাকে থেকে উত্তরণ হতে পারবো। এটা হচ্ছে একটা। দুই নম্বর হচ্ছে, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে যেহেতু আমি দীর্ঘদিন সরকারে কাজ করেছি এবং এনার্জি সেক্টরে আমি দীর্ঘ সময় প্রায় 24 বছর এনার্জি সেক্টরেই শুধু কাজ করেছি, এনার্জি, এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জের উপরে কাজ করেছি। সুতরাং আমাদের এই পলিসি মেকিংস এর ক্ষেত্রে আমাদের কি হওয়া উচিত? আমি বলবো যে আমরা আমাদের যদি বলি যে এনার্জি সেক্টরে আমাদের প্রায়োরিটি ওয়াজ টু ব্রিং দ্য এনার্জি ফার্স্ট, বিকজ আমরা এনার্জি হাংরি ছিলাম। আমাদের যে ইকোনমিক ডেভেলপমেন্ট তার সাথে সঙ্গতিপূর্ণভাবে এনার্জির সাপ্লাই সামঞ্জস্যপূর্ণ ছিল না, কিন্তু আমাদের সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় এবং সর্বমহলের সচেতনতার কারণে আমরা কিন্তু এই মুহূর্তে এনার্জির দিক থেকে মোটামুটি একটা কমফোর্টেবল জোনে চলে এসেছি। সুতরাং এই মুহূর্তে আমাদের চিন্তা করার সুযোগ এসেছে যে ভবিষ্যতে আমাদের যে টোটাল এনার্জি মিক্স, সেই মিক্সটাকে আমাদেরকে আবার রিকনসিডার করে আমরা ভবিষ্যতে যে সমস্ত নতুন নতুন এনার্জির এডিশন যেগুলি হবে, সেইগুলিতে যেন আমরা মোর অফ এ গ্রিন এনার্জির দিকে যেন যাই, সেটা আমাদের যথেষ্ট সুযোগ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি আমাদের দেশে, এবং এটা আমাদের পলিসি মেকারদের এই দিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। থ্যাংক ইউ স্যার। আমরা আপনার কাছ থেকে বেশ অনেক মূল্যবান কিছু পরামর্শ পেলাম বা ইনফরমেশন পেলাম। আমি এ পর্যায়ে আমাদের প্র্যাকটিক্যাল অ্যাকশনের রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার ইঞ্জিনিয়ার উত্তম কুমার স্যার কাছে জানতে চাইবো, যেহেতু আপনারা প্রান্তিক লেভেলে কাজ করছেন এবং অনেক সময় সরকারের সাথে এবং ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কাজ করছেন, তো আপনাদের কাছে নিশ্চয়ই একদম ফিল্ড লেভেলের ইনফরমেশনগুলো আছে।
তো এই যে এখন স্যার যেটা বললেন যে আমাদের ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে গ্রিন করার ক্ষেত্রে যে সমস্যা বা সম্ভাবনা বা মানে রয়েছে, এক্ষেত্রে মানে প্রান্তিক লেভেল থেকে আপনাদের কি মনে হয় যে এইটাকে কতটুকু পিপল একসেপ্ট করবে এবং সেখানে এর সম্ভাবনা কতটুকু আপনার কাছে আপনার দৃষ্টিতে মনে হচ্ছে? ধন্যবাদ জনাব লুৎফুর রহমান সাহেব, আপনি যথার্থই বলেছেন। আসলে সিদ্দিক জুবাইর স্যার যেটা বললেন যে করোনা ভাইরাসের কারণে আমাদের সার্বিকভাবে যে জনজীবনে যে ধরনের অর্থনৈতিক যে চাপ সৃষ্টি হয়েছে, সেই চাপটা আমরা আসলে লক্ষ্য করেছি যে আমাদের অর্থনীতির একটা বড় অংশ আসে কিন্তু ইনফর্মাল সেক্টর থেকে। আমাদের সব সেক্টরেই কিন্তু ইনফর্মাল ইনকাম, ইনফর্মাল বিজনেসম্যান, ইনফর্মাল এন্টারপ্রাইজ, এন্টারপ্রেনিয়রশিপ, এইগুলোই কিন্তু একটা বড় ভূমিকা রাখে। আমি কয়েকটা সেক্টরের স্পেসিফিক উদাহরণ আমি দিতে পারি, যেটা আমার কাছে মনে হয় যে এখন আমাদেরকে এই লেন্স দিয়ে দেখতে হবে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা কিউরেটিভ অ্যাপ্রোচের কথা এখন না ভেবে আমাদের লং টার্ম কিছু প্রিভেন্টিভ মেজারের মধ্যে যেতে হবে। পাশাপাশি আমাদের যে হেলথ কেয়ার, ওয়েস্ট ম্যানেজমেন্ট, যে এটাও একটা বড় মারাত্মক একটা ক্ষেত্র যেখানে যার মাধ্যমে আসলে ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়াতে পারে। সো আমাদের অলরেডি বাংলাদেশ সরকারের যে আমাদের যে মেডিকেল ওয়েস্টের যে নীতিমালাগুলো আছে, সেই নীতিমালাগুলো আসলে প্রয়োগের ক্ষেত্রে আমাদেরকে আরো কৌশলী হতে হবে এবং সেক্ষেত্রে আমাদেরকে আসলে একটা শর্ট, মিডিয়াম এবং লং টার্ম প্ল্যান করে আমাদেরকে আগাতে হবে। এবং এই লং টার্ম প্ল্যানিংটাকে এগুলো আমি যে সেক্টরগুলোর কথা বললাম, আমরা ধরে নিতে পারি হয়তো ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি হয়তো ইমিডিয়েট কোনো ইকোনমিক ডেভেলপমেন্টে বা এক্সপোর্ট বা অন্যান্য সেক্টর যেভাবে ডাইরেক্টলি কন্ট্রিবিউট করে সেইভাবে হয়তো করে না, কিন্তু এগুলো খুবই এসেনশিয়াল ফর কন্ট্রোলিং দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ। এবং এই জায়গাগুলোতে আসলে আমাদের লং টার্ম প্রোগ্রামের কথা যেটা সিদ্দিক জুবাইর স্যার বললেন, এই জিনিসগুলোকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। পাশাপাশি আপনি দেখেন যে আমরা এখন হাত ধোয়ার কথা বলছি, ডেফিনেটলি আমরা আসলে অনেক বেশি হাত ধুচ্ছি। আমাদের কিন্তু এই যে ওয়াটার এফিসিয়েন্সি, যেভাবে আসলে এনার্জি এফিসিয়েন্সির কথাবার্তাগুলো বলা হচ্ছে, এবং আমাদের মধ্যে এক ধরনের সচেতনতা বা আমাদের প্রাইভেট সেক্টর এবং সরকারের দৃষ্টি দেওয়ার ফলে এক ধরনের সক্ষমতা কিছু কিছু তৈরি হচ্ছে এনার্জি এফিসিয়েন্সির ক্ষেত্রে, কিছু কিছু টেকনোলজিগত, কিছু কিছু অ্যাপ্রোচগত। তো আমাদের এখানেও কিন্তু ওয়াটারের ক্ষেত্রেও কিন্তু আমাদের ওয়াটার এফিসিয়েন্সির ব্যাপারটা মাথায় রাখতে হবে। পাশাপাশি আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপারটা সেই জায়গাটা কিন্তু আমাদের জনসচেতনতার মধ্যে আনতে হবে। সেক্ষেত্রে আমাদের এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আসলে বিভিন্নভাবে শুরু হয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপারে এবং হ্যান্ড ওয়াশিং এর ব্যাপারে, সেটা কিন্তু অব্যাহত রাখতে হবে এবং এইটাকে আসলে স্কুল এবং স্কুল পর্যায়ে পর্যন্ত নিয়ে আসতে হবে, যাতে সবাই আসলে একটা লং টার্ম একটা প্রোগ্রামিং এর মাধ্যমে ঢুকতে পারে। পাশাপাশি আসলে আমাদেরকে সবসময় আমাদের একটা ভালনারেবিলিটি টু রেজিলিয়েন্স, আমরা আসলে এই যে নতুন নতুন ঝুঁকি আসছে, আমাদের সবসময় একটা থাকে যে ঝুঁকি আসলে ঝুঁকি কিভাবে আমরা মোকাবেলা করব, রেসপন্স করব, সেই ধরনের জায়গাটাতে আমাদের বেশি থাকে। তো আমাদের বন্যা বা আমাদের ঘূর্ণিঝড় বা আমাদের বিভিন্ন ধরনের কলেরা আউটব্রেক বা বিভিন্ন ধরনের ভূমিধস, যে বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলার যে আমাদের অভিজ্ঞতা আছে, পাশাপাশি এই ধরনের করোনা গঠিত জিনিসগুলোও বা অন্যান্য ভাইরাস গঠিত যে সমস্ত ঝুঁকি আসতে পারে, সেগুলোকে আমাদেরকে আসলে এখান থেকে রেজিলিয়েন্স কিভাবে বাড়ানো যায়, আমাদের কর্ম পরিকল্পনায় কিভাবে বাড়ানো যায়, আমাদের বাস্তবায়নের সাথে যারা জড়িত আছে সেই সমস্ত জায়গায় যে সিস্টেম ইমপ্রুভমেন্টের জায়গায় কিভাবে কাজ করা যায়। তা আমার কাছে মনে হয় এই জিনিসগুলোতে অবশ্যই ইকোনমিক রেস্কিউ প্ল্যানের মাধ্যমে আসতে হবে এবং এটাকে তাহলে কিন্তু আমরা এই ডেভেলপমেন্ট গুলোকে আসলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে পারবো এবং আস্তে আস্তে আমাদের এই ধরনের ঝুঁকি মোকাবেলা করার সক্ষমতা বাড়বে। ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন, বিশেষ করে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট। এখন মানে এই করোনার বা ভাইরাসের কারণে আমাদের প্রচুর মেডিকেল ওয়েস্ট তৈরি হচ্ছে, বিশেষ করে মাস্ক, হ্যান্ড গ্লাভস বা পিপিপি। তো এগুলো কিন্তু ম্যানেজ করাটা ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং সেই জায়গাটাতে আমি মনে করি যে আপনাদের একটা বড় রোল রয়েছে এবং আপনারা পালন করছেন। আপনারা যেহেতু বিভিন্ন সিটি কর্পোরেশনের সাথে কাজ করছেন, সেখানে আপনারা ভিউজ কন্ট্রিবিউট করছেন।
তো আমি পরবর্তীতে আপনাকে জানতে চাইবো যে সেখানে আপনাদেরকে গভর্নমেন্ট বা অন্যান্য দাতা সংস্থা কিভাবে সাহায্য করতে পারে। বাট আমি এর আগে একটু সিদ্দিক জুবাইর স্যারের সাথে কাছে আবার আসবো। স্যার, আপনি সিলেটে থাকতে আপনি অনেক পলিসি এবং গাইডলাইন, বিশেষ করে এনার্জি এফিসিয়েন্সি, এনার্জি কনজারভেশনের বিষয়ে আপনি তৈরি করেছেন এবং অনেকগুলো ইমপ্লিমেন্টও আপনি আপনার থাকার সময় করার সক্ষম হয়েছেন। তো আমরা অনেকেই যেটা ফিল করছি যে এই বর্তমানে যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের কাছে আমরা ফিল করছি এই এনভায়রনমেন্টের, যে আমাদের এই মুহূর্তে টেম্পারেচার থাকলেও সেই টেম্পারেচারটা ওইভাবে ফিল করতেছি না যতটা আমরা এই মানে এই লকডাউনের আগে অবস্থানে ফিল করা হতো বা ফিল করতাম। এর অন্যতম কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে এয়ার কন্ডিশনস বা আদার যে ফসিল ফুয়েলের বার্নিং এর কারণে যে হিটটা তৈরি হতো, সেই হিটটা কম্পারেটিভলি এখন অনেক কম তৈরি হচ্ছে বলে আমরা কিন্তু ওই টেম্পারেচারটা হয়তো এত হিট আমাদের ফিল হচ্ছে না। তো আমরা এখন এই লকডাউন ওভারকাম হওয়ার পরে বা মানে কোভিড-19 এর ইফেক্ট হওয়ার পর রেস্কিউ প্ল্যানটা যখন হবে, এই সময় গভর্নমেন্ট কি স্যার এই বিশেষ করে এনার্জি কনজারভেশনের ক্ষেত্রে মানে এনার্জি এফিসিয়েন্সির ক্ষেত্রে আরো একটু বেশি করে জোর দিয়ে এটাকে এখন যে লেভেলে আমাদের এয়ার টেম্পারেচারটা আছে সেটাকে স্ট্রিক্টলি মেনটেন করার জন্য কোনো পদক্ষেপ নিতে পারেন কিনা? ইনফ্যাক্ট গত পরশুদিনই আমি একটা মিটিং এ পার্টিসিপেট করছিলাম, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সালাম এবং আমেরিকা থেকে যুক্ত হয়েছিলেন একজন, আমেরিকান সেন্টার থেকে ওটা আয়োজন করেছিল। তো সেখানে এই প্রশ্নটা এসেছিল যে আমরা এই প্যান্ডেমিক্স এর কারণে সারা বিশ্বব্যাপী যে পরিবেশের একটা চিত্র যেটা আমাদের চোখের সামনে এসছে, যে এই ইন্ডাস্ট্রি এবং কলকারখানা, তারপরে আপনার ট্রান্সপোর্ট, এগুলি বন্ধ থাকার কারণে নেচার তার নিজস্ব অবস্থানে ফিরে এসছে। এখন আপনি যেটা প্রশ্নটা করেছেন যে আমাদের দেশেও আমরা দেখছি যে অন্যান্য সময় ঢাকা শহরে বিশেষ করে এই সিজনটাতে যতটা হিটেড থাকে সেটা নাই, এটা এখন কম। স্বাভাবিক যে যেই পরিমাণ গাড়ি ঘোড়া, বিশেষ করে ট্রান্সপোর্ট এক্সস্ট ঢাকা শহরে, এটা একটা বিশাল ব্যাপার এবং সেটা এই মুহূর্তে যেহেতু গাড়ি ঘোড়ার সংখ্যা খুব কম, সেই কারণে এই ট্রান্সপোর্ট এক্সস্ট যেটা সেটা এই মুহূর্তে নাই। সেই কারণে আমি স্ট্রেটাতে থাকা অবস্থায় একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং আমরা একটা ড্রাফট করে বিদ্যুৎ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেটা হচ্ছে যে ঢাকা সিটিতে কিভাবে, ঢাকা সিটি এবং ক্রমান্বয়ে অন্যান্য শহরগুলিকে কিভাবে ইলেকট্রিক ভেহিকেল ইন্ট্রোডিউস করা যায় এবং তার জন্য একটা ইলেকট্রিক ভেহিকেল ইন্ট্রোডিউস করার জন্য চার্জিং স্টেশনের একটা নীতিমালা বা গাইডলাইন আমরা করে পাঠিয়েছি, যে সরকার সেটা বিবেচনা করছে এবং মোটর ভেহিকেল অর্ডিন্যান্সেও প্রয়োজনীয় সংশোধনী আনা হচ্ছে। সেটার কাজও প্রায় চূড়ান্ত আমি যতটুকু জানি, যে যাতে করে ইলেকট্রিক ভেহিকেলের রেজিস্ট্রেশনটা আমাদের বিআরটিএ দিতে পারে। এটা হলো সিটি এয়ার কোয়ালিটি ইমপ্রুভমেন্টের একটা উদ্যোগ। এর ফলে হয়তো সার্বিকভাবে সারা দেশের এয়ার কোয়ালিটি ইমপ্রুভ হয়তো ততটা করবে না, কারণ হচ্ছে যে এর জন্য এডিশনাল ইলেকট্রিসিটি লাগবে এবং পাওয়ার স্টেশনগুলিকে এডিশনাল ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে হবে, ফলে ফুয়েলের কনজাম্পশন সেখানে থাকবে, কিন্তু সিটিতে উইদিন দ্য সিটি সেটা কমবে। তো আমার মনে হয় যে যেটা এটা তো আপনি একটা সেগমেন্টের কথা বললেন, বাট আমি বলেছিলাম শুরুতে, আমি যেটা বলেছিলাম যে ওভারঅল আমাদের পলিসিতেই এটাকে ইনবিল্ড যেটুকু আছে এখন আমাদের রিনিউয়েবল এনার্জি পলিসি বা এনার্জি এফিসিয়েন্সি মাস্টার প্ল্যানের মধ্যে, সেটাকে আরো ওয়াইডেন করতে হবে এবং এটা একটা সুযোগ আমাদের তৈরি করে দিয়েছে। কারণ হচ্ছে যে এখন যেহেতু নতুন নতুন ইনভেস্টমেন্ট অনেক হবে, সেই সমস্ত ইনভেস্টমেন্ট গুলি যখন হবে তখন যেন আমরা যখন টেকনোলজি আইডেন্টিফাই করব, তখন আমরা যেন এফিশিয়েন্ট টেকনোলজিটাকে আইডেন্টিফাই করি এবং এর জন্য যদি ইনসেনটিভ দিতে হয়, আমরা ওই ফুয়েলে ইনসেনটিভ না দিয়ে আমরা এই ফুয়েল কনজিউমিং টেকনোলজিতে আমরা ইনসেনটিভটা দেই, যাতে করে সে লেস ফুয়েল কনজিউম করে এবং লেস এমিট করে। তো সেটা আমার মনে হয় যে আরো ব্যাপকভাবে পলিসিতে এখন আসা উচিত এবং এইটা এই মুহূর্তেই এখনই এটা আবার নতুন ভাবে অ্যাক্টিভিটি শুরু হয়ে গেলে আমার মনে হয় যে তারপরে আবার ওইটাকে ইন্ট্রোডিউস করা একটু কঠিন হবে। আমার মনে হয় যে এখন যেহেতু একটা নিউ ফেজ আমরা শুরু করতে যাচ্ছি, আমি বলি যে এনার্জি ম্যাপ, যেটাকে আমি বলতাম এনার্জি
মিক্স, সেটাকে আমি এখন বলি যে এনার্জি ম্যাপ। আমার টোটাল এনার্জি ম্যাপ, এই ম্যাপের মধ্যে এনার্জি, এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্ট সবকিছু আসবে। এই ম্যাপটা তৈরি করা উচিত, এবং আমি মনে করি যে এনার্জি, পাওয়ার এবং এনভায়রনমেন্ট এই তিনটা মিনিস্ট্রি খুব ক্লোজলি কাজ করা উচিত, এবং সেইখানে একটা কমিটি থাকা উচিত যাতে করে আমার যে কোনো এনার্জি প্রজেক্ট আসার ক্ষেত্রে সেটা এনভায়রনমেন্টের সাথে, কারণ আপনি জানেন যে আমাদের এনভায়রনমেন্টের উপরে আমাদের বেশ কিছু গ্লোবাল কমিটমেন্ট আছে, আমাদের এনডিসি আছে, আমাদের বিভিন্ন সেক্টর স্পেসিফিক নামা আছে। তো সেই কারণে সেইগুলিও কিন্তু আমাদের গভর্নমেন্টের কমিটমেন্ট টু দ্য ডিফারেন্ট গ্লোবাল ফোরামে, আমাদেরকে সেইগুলিও ইয়ে করতে হবে, মেনটেন করতে হবে। এবং যদি এনভায়রনমেন্টকে মেনটেন করতে হয় তাহলে এর সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি বলি সেটা হচ্ছে এনার্জি। সুতরাং এনার্জি এবং এনভায়রনমেন্টের মধ্যেকার যে কোঅর্ডিনেশন সেটা আরো বেশি, অনেক বেশি স্ট্রং হওয়া উচিত। এটা আইসোলেটেড ভাবে কাজ করার সুযোগ নাই, সিঙ্গেল প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে এদেরকে। এবং এখনই হচ্ছে এক্সাক্ট টাইম যে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে বসে আমাদের এই এনার্জি ম্যাপটাকে তৈরি করা, যেখানে এনার্জি, এনভায়রনমেন্ট, ক্লাইমেট এন্ড ইন্ডাস্ট্রি সব একসাথে বসে কাজ করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এবার একটু আমাদের উত্তম কুমার স্যার কাছে যাব। আমি যেটা বলছিলাম যে আপনারা যেহেতু এখন মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন, বিশেষ করে এখন এই মুহূর্তে যে মেডিকেল ওয়েস্ট, যে হিউজ পরিমাণ মেডিকেল ওয়েস্ট তৈরি হচ্ছে বা ক্রিয়েট হচ্ছে, এটার ম্যানেজমেন্টে ডেফিনেটলি আপনাদেরকে আগের তুলনায় বেশি মানে কনসেন্ট্রেশন দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি কোনো ধরনের মানে সাপোর্ট গভর্নমেন্ট থেকে, বা কিভাবে আপনারা ম্যানেজ করছেন, এই যদি আপনি আমাদের একটু বলতেন। মেডিকেল ওয়েস্টের ব্যাপারে আসলে আমরা যেটা প্রত্যেকটা জায়গাতেই আসলে একটা পার্টিকুলার ফ্যাসিলিটিস ক্রিয়েশনের ব্যাপারে জোর দেওয়া হচ্ছে, এবং ইতিমধ্যে অলরেডি বাংলাদেশের অনেকগুলো সিটি কর্পোরেশন এবং পৌরসভাতে তাদের মেডিকেল ওয়েস্ট গুলো সেপারেটলি কালেক্ট করা, সেগুলো সেপারেটলি ট্রান্সপোর্ট করা, এবং এই সার্ভিসটা সিটি কর্পোরেশন এবং পৌরসভা আউটসোর্স করে কিছু প্রাইভেট সেক্টরকে অলরেডি দিয়েছে, এবং সেইটা ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং এট দ্য এন্ড অফ দি ডিসপোজালের জায়গায় কিন্তু সেখানে ডিফারেন্ট ফিজিক্যাল ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস ক্রিয়েট করা হয়েছে। সেইগুলা যেগুলো আছে সেখানে আমরা আসলে এই মুহূর্তে অতিরিক্ত যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি, আমাদের একদিকে হচ্ছে যে হসপিটালে যারা এই মেডিকেল ওয়েস্ট গুলো যারা জেনারেট করেন এবং প্রাইমারিলি যারা আসলে এগুলোকে স্টোর করেন বা প্রসেস করে হয়তো স্টোর করেন, সেই জায়গাগুলোতে আমরা একটা সচেতনতা করার বৃদ্ধি, যে কিভাবে আসলে এটাকে সেফলি হ্যান্ডেল করতে পারে, সেই জায়গাটাতে আমরা জোর দিয়েছি। পাশাপাশি এই হ্যান্ডলিং এর সময় তাদের যাতে কোনো ধরনের স্প্রেড না হয়, তাদের ব্যক্তিগত সুরক্ষার যে ব্যাপারটা, তাদের গ্লোভস, মাস্ক, তাদের যে ওভারঅল অ্যাপ্রন বা অন্যান্য যে পিপি বলতে আমরা একেবারে মেডিকেল প্রফেশনালদের যে পিপি সেটা না, বাট পিপি জায়গাগুলোতে কিন্তু আমরা জোর দেবার কথা আমাদের নিজস্ব প্রোগ্রাম থেকেও আসলে আমরা দিচ্ছি। পাশাপাশি এই ধরনের প্রোগ্রামে যারা জড়িত আছেন, পৌরসভা, সিটি কর্পোরেশনের পাশাপাশি যে অন্যান্য যে সমস্ত সংস্থা আছেন, সেই জায়গাগুলোতে আমরা জোর দেবার কথা বলছি। পাশাপাশি এগুলো যখন আসলে হসপিটাল ক্লিনিক থেকে যারা এগুলোকে কালেক্ট করে, সেটা যে ধরনের ভেহিকেলই ইউজ করুক অথবা অন্য যে কোনো ভাবে তারা স্থানান্তরিত কাজে যারা জড়িত আছে, সেখানেও কিন্তু অ্যাডিকুয়েট প্রোটেকশনের কথা, যেন এগুলো ক্লোজ সিস্টেমের মধ্যে থাকে এবং এইগুলো ফার্দার ডিসপোজাল এবং ফাইনালি যখন এটা ট্রিটমেন্টের যে ফ্যাসিলিটিস গুলো আছে, সেটা ওয়ান কাইন্ড অফ দ্য পিট, শার্প পিট গুলো ম্যানেজ করার জন্য যে সিস্টেম, বা আমাদের বার্নার বা ইনসিনারেটর রিলেটেড যে জিনিসগুলো আছে, এগুলোকে আরো বেটার এবং প্রোটেক্টিভ ওয়েতে হ্যান্ডলিং করার জন্য আসলে তাদের বিহেভিয়ার চেঞ্জ, তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এবং তাদের পিপি এবং তাদেরকে আসলে এই জায়গাগুলোতে আমরা বেশি জোর দিয়েছি। তবে এইটা কিন্তু আমি বলবো যে আসলে সব জায়গায় বিস্তৃতি ঘটানো দরকার, যাতে আসলে একটা ইফেক্টিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেন আসলে বাস্তবায়িত হতে পারে। সুফল কিন্তু সবাই পাবে।
আর আপনি এর আগে বলছিলেন যে ডেফিনেটলি আমরা দেখছি যে এখন নতুন নতুন নিউ টাইপস অফ ওয়েস্ট আসলে আমাদের ওভারঅল ওয়েস্ট স্ট্রিমের মধ্যে যোগাযোগ হচ্ছে। তার মধ্যে ইউজ করা মাস্ক বা ইউজ করা যে পিপিই গ্লোভস, এগুলোর ব্যাপারে আসলে এখানেও আমরা এমফাসাইজ করছি যে একাডেমিক সেক্টর থেকে যারা এই রিসার্চ করে আমাদের আইদার কোনো পদ্ধতিগত দিক দিয়ে অথবা কোনো টেকনোলজির দিক দিয়ে যদি আমাদেরকে ভালোভাবে সাজেস্ট করতে পারেন, আমরা সেই গবেষণালব্ধ ফলাফল মাঠ পর্যায়ে যেন বাস্তবায়ন করতে পারি এবং এটা সুদূর প্রসারী বিস্তৃতির জন্য আমরা রেলিভেন্ট সংস্থাগুলোকে যেন আমরা মেসেজ গুলো দিতে পারি। তো ইকোনমিক রেস্কিউ প্ল্যানে কিন্তু এই যে নতুন নতুন যে চ্যালেঞ্জ গুলো আসবে, সেই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার জন্য রিসার্চের প্রভিশন থাকতে হবে, ইনোভেশনস এবং পাইলটিং এর প্রভিশন থাকতে হবে, এবং পাশাপাশি এগুলোকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জিনিসগুলোও কিন্তু থাকতে হবে। আমাদেরকে আসলে খুবই যদিও অফকোর্স আমরা অন্যান্য ডেভেলপমেন্ট সেক্টরে যেমন যত বেশি এমফাসাইজ দিয়েছি, আমাদের ক্ষেত্রে হয়তো এই প্রিভেন্টিভ মেজার গুলোতে হয়তো রিলেটিভলি একটু কম এমফাসাইজ ছিল, কিন্তু সময় এসেছে একটু ভিন্ন দৃষ্টিতে দেখার। সময় এসে সবাই দিক দিয়েই এটা শুধু আসলে সরকারের একার পক্ষেও সম্ভব না। আপনি যদি ওয়েস্ট ম্যানেজমেন্টের আমরা যে কাজ করছি বেশ কিছু বছর যাবত, সেখানে দেখছি যে আসলে শুধু সরকারের একার পক্ষে এই প্রোগ্রামটা কিন্তু সাকসেসফুল করা সম্ভব নয়। এখানে একটা বড় ভূমিকা আছে কিন্তু পিপলসদের, যারা আমরা প্রত্যেক দিন যে ওয়েস্ট গুলো জেনারেট করছি, আমরা কিভাবে জেনারেট করছি, কি টাইপের জেনারেট করছি, কিভাবে এগুলোকে সেপারেট করছি, কিভাবে আমি আসলে এগুলোকে ডিসপোজ করছি। তো কমিউনিটির কিন্তু আমাদের একটা বৃহৎ সহযোগিতা দরকার। সেই জায়গাগুলো কিন্তু আমরা শুধু মুখে বললে হবে না, আমাদের একটা বাস্তব আমাদের বিহেভিয়ারের মধ্যে কিন্তু এক ধরনের একটা চেঞ্জ আনতে হবে, যেন আমরা সবাই মিলে সামগ্রিকভাবেই একটা এফেক্টিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম গুলো যেন গড়ে তুলতে পারি, যাতে একটা স্বাস্থ্যসম্মত একটা নিরাপদ জাতি গড়ার কাজে বাংলাদেশ সরকারের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের জন্য আমরা সবাই একত্রিতভাবে কাজ করতে পারি। ধন্যবাদ। আপনি চমৎকার একটি বিষয় উল্লেখ করেছেন, বিশেষ করে যে ইকোনমিক রেস্কিউ প্ল্যানে গবেষণা এবং মানে রিসার্চের উপরে যে এমফাসাইজ দেওয়া দরকার, এটা নিঃসন্দেহে এটার গুরুত্ব আমি মনে করি যে গভর্নমেন্ট উপলব্ধি করতে পারবেন। কেননা আলটিমেটলি সিদ্দিক জুবায়ের স্যারও যেটা বললেন যে এখন মানে আগে যেরকম আমাদের হেলথ সেক্টরকে ইগনোর করা হতো অনেকটা, এখন কিন্তু প্রয়োজন আমাদের এই করোনা ভাইরাস আমাদেরকে ফিল করিয়ে মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে এই সেক্টরটাকে কতটা গুরুত্ব দেওয়া দরকার। তো তেমনিভাবে এই গবেষণা বা শিক্ষার দিকেও আসলে গুরুত্ব দেওয়া দরকার, যাতে নতুন নতুন এই যে প্রবলেমগুলো আসবে সেগুলো কিভাবে সলভ করে আমরা আমাদের পরবর্তীতে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে পারি। তো আজকে আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে সময় দিয়েছেন, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমি বিশেষ করে সিদ্দিক জুবায়ের স্যার এবং ইঞ্জিনিয়ার উত্তম কুমার শাহকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের এই যে আজকের আলোচনাগুলো এগুলো একটা ফরম্যাট আমরা প্রিন্টেড ফর্মে নিয়ে আসবো এবং সেটা পলিসি গাইডলাইন হিসেবে আমাদের পলিসি মেকারদের হাতে পৌঁছানোর চেষ্টা করব, সো দ্যাট তারা যাতে যখন তারা ইকোনমিক রেস্কিউ প্ল্যানটা করবেন সেই সময় যেন এই বিষয়গুলোকে অবশ্যই নজরে রাখেন এবং তাদের প্ল্যানের ক্ষেত্রে এটা হেল্প করবে বলে আমরা বিশ্বাস করি। তো আমি আবারও আপনাদেরকে গ্রিনটেক ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা ঘরে থেকে আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।